আজকের এই শিখন ও শিখন যাচাই ক্লাসে যারা উপস্থিত আছেন আমার সামনে জমে এবং যারা দূরে আছেন অনেকে শুনছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং এই ক্লাসে আসার জন্য সবাইকে শুভেচ্ছা। ঈদ পরবর্তী ক্লাসে আমরা অনেক প্রতীক্ষার পর আজকে শিখন ও শিখন এই ক্লাসে উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি গত ক্লাসে যেটা ছিল মাধ্যমিক শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন পদ্ধতি কৌশল প্রয়োগ। সেটার মধ্যে মূর্ত বিমূর্ত শিখনের মধ্যে একটা কথা আসছিল যে মাইন্ড ম্যাপিং, সেটা আমরা আলোচনা করছি। মাইন্ড ম্যাপিং হলো যে মূর্ত বিমূর্ত জিনিসগুলোকে মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে আমরা যদি শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারি তাহলে শিক্ষার্থীরা অতি সহজে বুঝতে পারবে। ঠিক সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ঈদ পরবর্তী এই ক্লাস হবে ইউনিট 4। গত ক্লাস ইউনিট 3 শেষ হলো, আজকে ইউনিট 4। ইউনিট 4-এ আছে পরিমাপ, মূল্যায়ন ও মূল্য যাচাই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। শিখন ও শিখন যাচাই, পরিমাপ, মূল্যায়ন ও মূল্য যাচাই। আপনারা কি এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। আগের তুলনায় আজকের দেখাটা একটু ভালো লাগছে। আচ্ছা, আমরা পরিমাপ, মূল্যায়ন এবং যাচাই তিনটা জিনিস নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, প্রশ্ন থাকলে করবেন। পরিমাপের ইংরেজি, সুমি বলেন তো দেখি, পরিমাপের ইংরেজি কি? কে বলতে পারেন? হ্যাঁ, ধন্যবাদ। পরিমাপের ইংরেজি হলো মেজারমেন্ট। কোন একটা বিষয় আমরা মেজারমেন্ট করি, পরিমাপ করি। মেজারমেন্ট হলো পরিমাপ বলতে বোঝায় যে এটা কোনো একটা সংখ্যাত্মক প্রকার বা মাপজোক, এরকম কিছু একটা। পরিমাপ শব্দটির সাধারণ অর্থ হলো কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা। শিক্ষা বিজ্ঞানে ইংরেজি মেজারমেন্ট শব্দের অর্থ হলো কোয়ালিফিকেশন অফ টেস্ট রেজাল্ট। এর বাংলা হলো অভিক্ষার ফলের পরিমাণগত প্রকাশ। এখানে অভিক্ষা কথাটা আসছে, কোয়ালিফিকেশন অফ টেস্ট রেজাল্ট, অভিক্ষার ফলের পরিমাণগত প্রকাশ। অভিক্ষার টেস্ট আমরা পরীক্ষা বলতে পারি, পরীক্ষার আরেকটা নাম টেস্ট। দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে, তবে টেস্ট কথাটা আসলে অতি তাড়াতাড়ি আমরা বুঝতে পারি। তাহলে আমরা এই পরিমাপ কি? সাধারণত পরিমাপ হলো কোনো ঘটনাবলীতে অর্থপূর্ণ এবং সংগত রূপে সাংকেতিক চিহ্ন বা সংখ্যামূলক সংকেত প্রদান করার প্রক্রিয়া। এখানে ঘটনাবলী বলতে বোঝাচ্ছে যে কোনো অভিজ্ঞতা, পরীক্ষা, এই জাতীয় আর কি প্রতিযোগিতা বা বিভিন্ন ইয়াতে আমরা যখন নাকি তাদের ব্রেন টেস্ট করি, মেধা টেস্ট করি, ওইটা বলা হয়েছে কোনো ঘটনাবলীতে অর্থপূর্ণ এবং সঙ্গত রূপে, অসঙ্গত না, সঙ্গত রূপে সাংকেতিক চিহ্ন, সংখ্যাগারী বা সংখ্যামূলক সংকেত প্রদান করার প্রক্রিয়াকে বলা হয়। এখানে আমরা শিখাবো, শিক্ষক ক্লাসে শিখাইতে গেলে শিক্ষার্থীদের শিখনটা পরিমাপ করতে হয়। এই পরিমাপটাই হলো মেজারমেন্ট। এখানে বলা হয়েছে যে কোনো একটি ঘটনাবলীকে অর্থপূর্ণ এবং সংগত রূপে সাংকেতিক চিহ্ন বা সংখ্যামূলক সংকেত প্রদান করার প্রক্রিয়া। যেমন আমরা ক্লাসে পরীক্ষা নেই বা টার্ম পরীক্ষা নেই, কোন একটা স্টুডেন্ট অঙ্কে 80 পেল, পরীক্ষা নিলাম, এটা মার্ক করলাম 80। এই যে সে টেস্টে বা পরীক্ষায় 80 পেল, এটা একটা পরিমাপ। আবার যখন আমরা বলি যে পরীক্ষায় সে খুব এক্সিলেন্ট রেজাল্ট করেছে বা উত্তম রেজাল্ট করেছে, এটাও কিন্তু একটা পরিমাপ। আরে পরিমাপের কাছাকাছি, কিন্তু এটাকে আমরা পরিমাপের
সংখ্যাত্মক প্রকাশ করি না, এটা পরিমাপে, কিন্তু সংখ্যাত্মক প্রকাশ করি না, বলছি উত্তম বা ভালো করেছে। দুইটা কথা, একটা হলো 80 পেয়েছে, একটা উত্তম ভালো করেছে, দুইটাই পরিমাপের আসে। কিন্তু এখানে সংখ্যাত্মক যেটা 80 এটা হলো পরিমাপ, আর যেটা সংখ্যাত্মক না সেটাকে আমরা বলবো ইভ্যালুয়েশন, মূল্যায়ন, সেটা পরবর্তীতে আসছে। এখানে এই পরিমাপকে আরো একটু স্পষ্ট করার জন্য আর.এন. প্যাটেলের কথাটা আমরা বলতে পারি। এটা কে পড়তে পারেন দেখতেছেন ভালো, বলেন তো দেখি আর.এন. প্যাটেল কি বলেছেন? হলো একটি ক্রিয়া বা প্রক্রিয়া যা যে কোনো মূল্য আরোপের বেলায় একটি সংখ্যাসূচক জড়িত করে। আচ্ছা, প্যাটেল এই কথাই বলছেন যে ক্রিয়া প্রক্রিয়া, কোন টেস্টে যদি আমরা মূল্যায়ন করি, মূল্যায়নের সময় এখানে একটা সংখ্যাসূচক মূল্যায়নের প্রকাশ হবে। যে কোনো মূল্য আরোপের বেলায় একটি সংখ্যাসূচক জড়িত করে, এটাকে বলা হয় পরিমাপ। আশা করি আমরা এই আর.এন. প্যাটেলের সংজ্ঞা দেয়া আর আমার উদাহরণে আপনারা বুঝতে পারছেন। আমরা পরিমাপ বলতে বুঝবো যে কোনো ঘটনা বা কোনো একটি অভিক্ষার ফলাফলটা যখন সংখ্যাত্মক প্রকাশ পাবে তখন এটাকে আমরা পরিমাপ বলব। তাহলে শিক্ষাক্ষেত্রে পরিমাপের গুরুত্ব, একজন বলেন কি দেখতেছেন? শিক্ষাক্ষেত্রে পরিমাপের গুরুত্ব, শিক্ষাক্ষেত্রের বৈশিষ্ট্য পরিমাপ, শিক্ষার্থীর বৈশিষ্ট্য পরিমাপ, শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের তুলনা, শিক্ষার্থীর নিজস্ব উন্নতি সম্পর্কে অবহিতকরণ, শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য পরিমাপ, মূল্যায়নে সহায়তা। এখানে মূল্যায়নের কথা আসছে, যাক যেটা বলছে শিক্ষার্থীর বৈশিষ্ট্য পরিমাপ। আমরা লেখাপড়া শিখেলাম, ক্লাসে শিখেলাম, কিন্তু ওই বিষয়ে সে কতটুকু অর্জন করতে বললো, তার বৈশিষ্ট্যটা কি, আমরা পরিমাপের মাধ্যমে এটা জানতে পারি। তারপরটা হলো শিক্ষার্থীর অর্জিত জ্ঞানের তুলনা। শিক্ষার্থী যখন জ্ঞান অর্জন করলো ক্লাসে, তখন আমরা তুলনা করতে পারি কে বেশি পেলো কে কম পেলো। শিক্ষার্থীর নিজস্ব উন্নতি সম্পর্কে অবহিত করেন, এবং শিক্ষার্থীকে আমরা অবহিত করেন রেজাল্ট কার্ড দিয়ে, দেখো তুমি কোনটা কি পেয়েছো, কত পেয়েছো, তোমার এত ডুবেছে, তোমার আরো কতটুকু পড়ালেখার গতি বাড়াতে হবে বা মনোযোগী হতে হবে। তারপরে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য পরিমাপ, মানে যে লক্ষ্যে শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য যে লক্ষ্যে কারিকুলাম তৈরি করছে, এই শিক্ষানোর মাধ্যমে সেটা কতটুকু অর্জিত হলো, পরীক্ষার মাধ্যমে আমরা পরিমাপের মাধ্যমে জানতে পারি। আর মূল্যায়নের সহায়তা, মূল্যায়ন বলতে ইভ্যালুয়েশন, আমরা মূল্যায়নে পরিমাপ দ্বারা মূল্যায়নের সহায়তা করতে পারি। আশা করি আপনারা শিক্ষাক্ষেত্রে পরিমাপের গুরুত্বটা উপলব্ধি করতে পেরেছেন। এর মধ্যে কি কারো কোনো জানার আছে? ধন্যবাদ। যদি কারো জানা থেকে পরবর্তীতে সুযোগ আছে প্রশ্ন করতে পারবেন। আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। এবার আসি মূল্যায়ন। মূল্যায়ন ইংরেজি শব্দ হলো ইভালুয়েশন। ইভালুয়েশন, মূল্যায়ন শব্দটির আবিধানিক অর্থ হলো কোনো কিছুর উপর মূল্য আরোপ করা, অ্যাক্ট অফ প্লেসিং ভ্যালু অন সামথিং। এখানে ভ্যালু অফ সামথিং, কোনো কিছুর উপর মূল্য আরোপ করার কথা বলছে, এটাকে ইভালুয়েশন বলা। এটা আমরা বলতে পারি গুণগত পরিমাপ, গুণগত। আর পরিমাপটা হলো পরিমাণগত, অর্জিত জ্ঞানের গুণগত পরিমাপ, এটাকে বলা মূল্যায়ন। আর সংখ্যাত্মক যেটা সেটা হলো পরিমাপ। একজনে একটু সুশীল রায়ের সংজ্ঞাটা পড়েন তো, নাম বলবেন, যে পড়ছেন তার নাম বলবেন।
ফাতেমা খাতুন। সুশীল রায়ের মতে, যে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা শিক্ষার লক্ষ্য ও পথে কতটুকু অগ্রসর হয়েছে তা বিচার করা হয়, তাই হলো মূল্যায়ন। ধন্যবাদ। এখানে এই শিক্ষাবিদ মনোবিজ্ঞানী সুশীল রায় উনি যে কথা বলছে, সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় শিক্ষার্থীরা শিক্ষার লক্ষ্য পথে কতটুকু অগ্রসর হয়েছে তা বিচার করাই হলো মূল্যায়ন। আমরা ক্লাসে পড়াইলাম, অ্যাডভান্স হলো। আমরা এটার মাধ্যমে একটা পরীক্ষা নেব, সেটা কতটুকু সে অগ্রসর হয়েছে, যে লক্ষ্যে এই পাঠটা দেওয়া হয়েছে এই লক্ষ্যটা কতটুকু হয়েছে, এটা মূল্যায়নে জানতে পারি। যেমন আমরা অঙ্কের পরীক্ষাও নিলাম, প্লাস আবার ওই প্রাসঙ্গিক কিছু সূত্র বা প্রাসঙ্গিক কিছু ব্যবহার সেটাকে তাকে জানতে বললাম, জিজ্ঞেস করলাম, দুইটাতে সে পারলো। বুঝতে পারি যে তার মূল্যায়নে সে ভালো করেছে। তাহলে এখানে মূল্যায়নটাকে গুণগত বলা হয়েছে। এটার সাথে মূল্যায়নটার সাথে জড়িত আছে, গুণগতের মধ্যে কি জড়িত আছে? আচার আচরণ, ব্যবহার, প্রয়োগ, এগুলোকে মূল্যায়নের সাথে ধরা হয়েছে। আশা করছি মূল্যায়ন বুঝতে পারছেন, যেহেতু গুণগত বলছি। তারপরে মূল্যায়নের বৈশিষ্ট্য। মূল্যায়ন, ফাতেমা স্যার আরেকজন বলেন তো, মূল্যায়নের স্বরূপ বৈশিষ্ট্যগুলো কি কি? আর কেউ শুনছেন? স্যার আমি বলি। বলেন, নাম বলেন। কোহিনুর আফরোজ। কোহিনুর মূল্যায়নের স্বরূপ ও বৈশিষ্ট্য। মূল্যায়ন শিশুর আচরণ সম্যকভাবে নির্ণয় করে। মূল্যায়ন শিশুর নিয়ত পরিবর্তনশীল বুদ্ধির পরিমাপ করে। মূল্যায়ন শিক্ষা প্রক্রিয়াকে উন্নততর করে। মূল্যায়ন শিক্ষার্থীর ব্যক্তিত্ব পরিমাপ করে। এটা লাস্ট কথাটা দিয়ে পুরা কথাটার একটা আমরা ধারণা পাই। মূল্যায়ন শিক্ষার্থীর ব্যক্তিত্ব পরিমাপ করে। ব্যক্তিত্বের মধ্যে আচার আচরণ, কথাবার্তা, রুচি, অভ্যাস এগুলো আছে, সবগুলো মিলে ব্যক্তিত্ব, পার্সোনালিটি। ক্লাসে শুধু মুখস্থ করতে পারলো, খাতায় লিখতে পারলো, মূল্যায়ন এই কথা বলে না। মূল্যায়ন এই কথা বলে যে মুখস্থ করতে পারলে, খাতায় লিখতে পারলে ভালো, সাথে সাথে পারস্পরিক তার সাথী যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করলো, আচরণ করলো, শিক্ষকের সাথে ভালো ব্যবহার করলো, সে তার এই শিক্ষাটা বা প্রয়োগ করতে পারলো। এই ধরনের যে কাজগুলো সবগুলো মিলেই মূল্যায়ন। যে এটা প্রথমে বলছে শিশুর আচরণের সম্যকভাবে নির্ণয় করে মূল্যায়নের মাধ্যমে। মূল্যায়ন শিশুর নিয়ত পরিবর্তনশীল বুদ্ধির পরিমাপ করে। আমরা যে ওই কোন একটা পরীক্ষা নেওয়ার পরে, টার্ম পরীক্ষা বা অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষার পরে রেজাল্ট কার্ড দিয়ে, রেজাল্ট কার্ডের কোনো এক জায়গায় লেখা থাকে কিনা আচরণ ভালো, তাই না, কথাবার্তা ভালো, লেখা থাকে না? জি স্যার। ওইটা মূল্যায়ন। উপরে নাম্বার দেই আর নিচে মন্তব্যের মধ্যে কয়েকটা বলি, এটা মার্ক করি, তাকে মূল্যায়ন করা। এই জন্যই শিখন যাচাই বিষয়টা আনা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা সামনে যাই যে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব। মূল্যায়নের আমি যে একটু আগে বলছিলাম যে গুণগত পরিমাপ, মূল্যায়ন গুণগত পরিমাপ করে। মূল্যায়নের সাহায্যে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, চারিত্রিক, আবেগিক, ব্যক্তিগত গতিশীল উদ্ভাবন সম্ভব হয়, তাই না? তো শিক্ষাক্ষেত্রের মূল্যায়নের প্রয়োজনীয়তা হলো, এবার একজন পড়েন তো শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা। বলবো স্যার। হ্যাঁ বলেন। ফাতেমা খাতুন। শিক্ষাক্ষেত্রে ফাতেমা, মূল্যায়নের এই গুরুত্ব। ফাতেমা, জি স্যার। ফাতেমা ধন্যবাদ আপনাকে, সক্রিয় থাকার জন্য ধন্যবাদ। প্রবীণ ব্যক্তি যে
লাওয়ার হ্যান্ড কে হাত উড়ে রাখছে কে এটা? স্যার আচ্ছা যাক, যে যিনি হাত উড়াইছেন, এই যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছে কোন এক জায়গায় তো টাচ করছে, হাত উড়াই রাখছে, হ্যান্ড। ও কি জানো স্যার, জানি না। আচ্ছা, যে হাত উঠাইছে তাকে অনুরোধ করছি আপনি এটা ইয়ে করে দেন, ডাউন করেন, তাইলে আর আসবে না। আচ্ছা এখন বলেন, ফাতেমা বলেন। শুধু ফাতেমা আর সুমিয়া আছে, আর আছে না তানজিদা, আর বাকিরা কি শুনতেছেন দেখতেছেন না? আচ্ছা ঠিক আছে, বলেন বলেন স্যার, ফাতেমা বলেন। স্ক্রিনটা ছোট হয়ে গেছে, একটু বড় করে নেই স্যার। আপনার মোবাইল থেকে ছোট? না স্যার, এখন ওই যে ওই হাতের জন্য টাচ করছি তো ছোট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বড় হয় না কেন? এখন বোঝা যাচ্ছে? আসসালামু জি স্যার, আলাইকুম স্যার, বুঝতে কেমন পারছি। আছেন? সবাই কেমন আছেন? আছি ভালো। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু? জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে বলেন, আপনি বলেন। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব। হ্যাঁ হ্যাঁ, ওই যে 1 নাম্বার মূল্যায়ন, 2 নাম্বার এগুলো বলেন। হ্যাঁ, 1 নাম্বার, মূল্যায়ন গুণগত পরিমাপ করে। 2, মূল্যায়নের সাহায্যে শিক্ষার্থীর দৈহিক, মানসিক, চারিত্রিক, আবেগিক ব্যক্তিত্বের গতিশীল উদ্ভাবন সম্ভব হয়। 3, আপনি আমার কথা শুনেন শিক্ষাক্ষেত্রে। শুনেন শুনেন, আমার কথা শুনেন। আপনি তো 1 2 3 দেখেন নাই। ও, স্যার আমি মাত্র জয়েন করছি, আমি এটা থেকে শুরু করছি, এটা থেকে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এর এবার আগেও কি দেখেন। হয়ে গেছে? আচ্ছা এখন 1 নাম্বার বলেন, শিক্ষাক্ষেত্রে প্রয়োজনীয়তা হলো 1 নাম্বার কি বলেন? এটা ওই যে ফাতেমা বলতেছিল, ফাতেমার 2বার বলছো, তো এই জন্য আপনাকে শিক্ষাক্ষেত্রে সুযোগ দিলাম। আচ্ছা ঠিক আছে, ফাতেমা মিস আপনি বলেন, আমরা শুনি। না না, আপনি বলেন, আপনি বলেন। স্যার আমি তো মাত্র জয়েন করলাম, আমি তো মাত্র এখান থেকে যে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্বটাই দেখতেছি, আমি তো এর আগেটা আচ্ছা দেখি নাই। এটাই তো বলবেন। এক স্যার, নাম্বারটা কি বলেন? মূল্যায়ন গুণগত পরিমাপ করে। আপনি কি এই যে শুনেন, আপনি কি 1 2 নাম্বার শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছেন না? না স্যার তো, আমি আমি তো বলি। ওইটা তো নিচের দিকে দেখতে দেখা পাচ্ছি যায় না না? স্যার। স্যার হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি বলবো। না আমি মরিয়ম যাকে আক্তার। বলছি, শুনেন, যার সাথে আলাপ করছি ওকে আমি বলছি, ওই দেখুক। বারবার ভুল পড়বে কেন? শুধু দেখে দেখে পড়ুক। 1 নাম্বার ঠিক কোনটা? আছে। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য। হ্যাঁ, করেন। বলেন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যকে। শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যকে পরিবর্তন ও পরিমার্জনে সাহায্য করা। 2, পাঠদান পদ্ধতি নির্বাচন। 3, পদ্ধতির অগ্রগতির তুলনা। 4, শিক্ষামূলক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা। 5, শিক্ষাক্রম সংস্করণ ও উন্নয়নে সহায়তা। 6, শিক্ষামূলক সমস্যা সমাধান। 7, সংস্কারমূলক শিখন পরিকল্পনা। 8, পরিমাপ কৌশলের কার্যকারিতা বিচার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই যে এখানে যে কয়টা পয়েন্ট এখানে আমরা দেখলাম, আলোচনা করলাম, এর মধ্যে কারো কোনটার সম্পর্কে কোনো প্রশ্ন আছে, জানার আছে? বলেন যে স্যার এটা কি। কত নাম্বার? আচ্ছা এখানে আমি বলি যে 1 নাম্বার যেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যকে পরিবর্তন ও পরিমার্জনে সাহায্য করে। মূল্যায়ন করে আমরা দেখতে পেলাম যে শিক্ষার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, মূল্যায়নের মাধ্যমে ত্রুটি বা বিচ্যুতি দেখা যাচ্ছে, তখন এটাকে মূল্যায়ন করার পর বুঝার পরে তখন এটা পরিবর্তন পরিমার্জন করতে পারি। মূল্যায়ন না করলে তো আমরা করতে পারবো না যে আসলে কোন লক্ষ্য বা উদ্দেশ্য হাসিল হচ্ছে। সেই জন্যই মূল্যায়নের মাধ্যমে এই লক্ষ্য উদ্দেশ্য কতটুকু হচ্ছে তা পরিবর্তন করতে পারি। 2 নম্বরে পাঠদান পদ্ধতি নির্বাচন। আমরা পাঠদান পদ্ধতি ও কৌশল আলোচনা করেছি। যে কোনো একজনে একটা পাঠদান পদ্ধতির নাম বলেন।
পারবেন কেউ? পাঠদান পদ্ধতির নাম যে কোনো একটা পদ্ধতি। আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম। গ্রুপ গ্রুপ ভিত্তিক কাজ স্যার। আচ্ছা, দলীয় কাজ, এটা একটা আসসালামু আলাইকুম। কৌশল, ঠিক আছে। হ্যাঁ, বলেন। জি ওয়ালাইকুম আসসালাম। বলতে পারবেন পদ্ধতির নাম? আর অনেকগুলো পদ্ধতি বলছিলাম। দলগত এটি তো, কাজ। না ঠিক আছে, এটি বলতেছেন দলগত কাজ, এটা কৌশল। আমরা বলছিলাম আলোচনা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি। আচ্ছা, এগুলো বলি নাই। জি স্যার, মনে করছে এখন। অংশগ্রহণমূলক পদ্ধতি আছে না, এগুলো অনেকগুলো পদ্ধতি বলছি, আর কৌশল অনেকটি বলছি, যে দলীয় কাজ, একক কাজ, তারপরে মাইন্ড ম্যাপিং, তারপরে হলো এই যে, তারপরে আছে এই যে আপনার এই যে ব্রেন স্টর্মিং, এই যে আছে, এগুলো আমরা আলোচনা করেছিলাম আগে। যাও আরো সামনে পাবেন, এই জন্য একটু এই ধরনের পদ্ধতি নির্বাচন, মূল্যায়নের মাধ্যমে আমরা পদ্ধতি নির্বাচন করি, যে আমরা মূল্যায়ন করে দেখলাম যে এটাতে ভালো ফলাফল আসে নাই, তাহলে এরা ভালো করে পড়তে পারে নাই, তাহলে আমরা কি পদ্ধতি পড়াইলে বাচ্চারা ভালো করে শিখবে, সেই পদ্ধতি একটা ভালো করে প্রয়োগ করবো। তো মূল্যায়নের মাধ্যমে এই পদ্ধতিটা চেঞ্জ করতে পারে, যে আগে এই পদ্ধতি পড়াইছি, এখন এটা কার্যকারিতা ভালো হয় না, তাহলে আমরা আরেকটা পদ্ধতি চেঞ্জ করে দিই। এখানে এই কথাই বলছে যে মূল্যায়নের মাধ্যমে আমরা পাঠদান পদ্ধতি নির্বাচন করতে পারি। তারপরে বলা হয়েছে পদ্ধতির অগ্রগতি তুলনা, যে পদ্ধতিতে পড়াচ্ছি মূল্যায়নের মাধ্যমে আগের পদ্ধতি আর এই পদ্ধতির অগ্রগতি কতটুকু হয়েছে তা তুলনা করতে পারি। এই জন্যই মূল্যায়ন দরকার। শিক্ষাক্ষেত্রে যদি আমরা এভাবে মূল্যায়ন করে তুলনা করি, তাহলে আমরা অগ্রগতি পরিমাপ করতে পারবো। তারপরে শিক্ষামূলক সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। শিক্ষামূলক সিদ্ধান্ত গ্রহণ কি? শিক্ষামূলক সিদ্ধান্ত গ্রহণ হলে যে শিক্ষার ক্ষেত্রে পদ্ধতি, কৌশল, পরিবর্তন, সংস্কার, এই যাবতীয়গুলি, এগুলো আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারি মূল্যায়নের মাধ্যমে। শিক্ষাক্রম সংস্কার উন্নয়নে সহায়তা করতে পারি। শিক্ষাক্রম মানে একটা জাতির শিক্ষানীতির আলোকে শিক্ষাক্রম প্রণয়ন করে, আমরা মূল্যায়নের মাধ্যমে সেটাও সংস্কার উন্নয়ন করতে পারি। মূল্যায়ন ছাড়া তো বুঝবো না কতটুকু অগ্রগতি হচ্ছে বা হচ্ছে না। এই সংস্কার মানে আগে যে পদ্ধতি, যে শিক্ষাক্রম ছিল এর মধ্যে কিছু যোজন বিয়োজন করা, এটাকে সংস্কার বলা হয়। পরে আমরা উন্নয়নের সাথে করতে পারি। তারপরে শিক্ষামূলক সমস্যার সমাধান। শিক্ষাক্ষেত্রে হয়তো অনেক সমস্যা দেখা দিতে পারে, মূল্যায়নের মাধ্যমে আমরা সেই সমস্যার সমাধানগুলো করতে পারি। সংস্কার শিক্ষণ, সংস্কারমূলক শিক্ষণ পরিকল্পনা। সংস্কারটা হয়তো একবারে হয় না, আমরা প্ল্যান করে মূল্যায়নের মধ্যে কয়েক বছর ব্যাপী নিয়ে পরিকল্পনা করে সেই সংস্কারটা করতে পারি। তারপরে হলো পরিমাপ কৌশলের কার্যকারিতা বিচার। আমরা যে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরিমাপ করছি, এই পরিমাপগুলো মূল্যায়নের মাধ্যমে বিচার করতে পারি। এই জন্য শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে যাই। একজন পড়েন তো, এটা কি লেখা দেখা যাচ্ছে? শিখন যাচাই স্যার। একটু পড়েন, আপনার নামটা বলেন, তারপরে পড়েন। আসমা আক্তার স্যার। হ্যাঁ, আসমা বলেন। শিখন শেখানো কার্যক্রমের গুণগত ও পরিমাণগত পরিমাপের জন্য যে কৌশল করা হয় তাকে শিখন যাচাই বা অ্যাসেসমেন্ট বলা হয়। শিখন যাচাইয়ের বিবেচ্য দিক: ১. নিয়মিত হাজিরা। ২. যুক্তিপূর্ণ প্রশ্ন করা। ৩. হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্নতা। ৪. মৌখিক প্রশ্নোত্তর। ৫. সহপাঠ্যক্রমিক কার্যক্রম। ৬. দৃষ্টিভঙ্গির পরিবর্তন। ৭. শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ। জি স্যার। ধন্যবাদ। এই যে শিখন যাচাই, আপনারা আবার লক্ষ্য করবেন, গুরুত্ব দিয়ে আমার কথাটা শুনবেন। শিখন যাচাই, অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টটা কি? গুণগত এবং পরিমাণগত। আমরা প্রথমটা শিখছি পরিমাপ, তারপরটা শিখছি মূল্যায়ন। পরিমাপটা ছিল পরিমাণগত, সংখ্যা।
আর আর ইভালুয়েশনটা হলো গুণগত। আর এখানে এসে আমরা অ্যাসেসমেন্টে দেখলাম গুণগত এবং পরিমাপগত দুটোটাই। বুঝতে পারছেন? আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে সাবজেক্টটার নাম কি? শিখন ও শিখন যাচাই। হ্যাঁ, good. হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। দুইজন বলতে সবাই বলা দরকার ছিল একসাথে। ধন্যবাদ। এলো শিখন ও শিখন যাচাই সাবজেক্টটা। এই শিখন ও শিখন যাচাইয়ের মধ্যে শিক্ষার্থীদের পরিমাণগত গুণগত এই দুইটা মিলাই এলো শিখন যাচাই। এটা কিভাবে করব? নিচের এই বিবিচ্য বিষয়গুলো দেওয়া আছে এখানে। আবার একদিক না, সব দিক। আর এই শিখন যাচাইটা হবে শিক্ষার্থীর শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ। এই মূল্য যাচাইয়ের মধ্যে এগুলো ঘটছে কিনা সেগুলো আমরা পরিমাপ করি, সেগুলো আমরা দেখব। আমরা যে এই শিখনের মতবাদ গুলো বললাম, এটার মধ্যে কথাগুলো আছে না? আচরণিক জ্ঞান বিকাশ আছে না, গঠনবাদ, ওইগুলোর মাধ্যমে আমরা দেখবো শিক্ষার্থীর এগুলো ঘটছে কিনা। এগুলো ঘটানোর জন্যই এই শিখন। তাহলে এখানে আমরা অ্যাসেসমেন্টটা বুঝলাম যে শিক্ষার্থীদের গুণগত এবং পরিমাণগত এই দুইটার পরিমাপের যে কৌশল সবগুলোকেই শিখন যাচাই বলা হয়। আর এই যাচাইটা করবো কিভাবে? শিখন যাচাই এইগুলোর মাধ্যমে নিয়মিত হাজিরা, যুক্তিপূর্ণ প্রশ্ন করতে পারে কিনা, হাতের লেখাতে পরিষ্কার পরিচ্ছন্নতা হয় কিনা, মৌখিক প্রশ্ন উত্তর দিতে পারে কিনা, সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করে কিনা, দৃষ্টিভঙ্গি তার পরিবর্তন হলো কিনা, তার শারীরিক, মানসিক, সামাজিক বিকাশ ঘটতেছে কিনা, এইগুলো শিখন যাচাইয়ের মধ্যেই আমরা দেখতে পাই। এখন আমরা এই শিক্ষাক্ষেত্রে শিখন যাচাইয়ের গুরুত্ব। আচ্ছা, আমরা যে আগে যে এটা আলোচনা করলাম শিখন যাচাই, এখানে কারো কোনো প্রশ্ন আছে যে শিখন যাচাইটা কি? বইয়ের মধ্যে বিভিন্ন গাইডের মধ্যে আরো ব্যাপক আলোচনা আছে। আমি ব্যাপক আলোচনা আমরা পড়লে পাবেন। আমি ক্লোজ জিনিসটা বা যেটা একদম শর্টকাট সহজে বুঝতে পারো সেই জিনিসটা আমি এখানে এনেছি। আবার একজনে বলেন তো শিখন যাচাই কাকে বলে? শিখন শেখার কার্যক্রমের গুণগত ও পরিমাণগত পরিমাপের জন্য যে কৌশল করা হয় তাকে শিখন যাচাই বা অ্যাসেসমেন্ট বলা হয়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে গুণগত এবং পরিমাণগত দুইটাই, তাই না? জি স্যার। তাহলে আমরা এটা কি বলতে পারি পরিমাপ প্লাস মূল্যায়ন ইজ ইকুয়াল টু শিখন যাচাই বলা যায়? জি স্যার, বলা যায় অ্যাসেসমেন্ট। ধন্যবাদ। এটা মাথায় রাখবেন, পরীক্ষায় শর্ট প্রশ্ন বা কোনো জায়গায় আসতে পারে, অথবা ভাইভাতেও আসতে পারে। এটা বেসিক জিনিস, এটা হলো বেসিক জিনিস। পরিমাপ প্লাস মূল্যায়ন ইজ ইকুয়াল টু শিখন যাচাই। অ্যাসেসমেন্ট ইজ ইকুয়াল টু মেজারমেন্ট প্লাস ইভালুয়েশন। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এই যে আমরা আপনাদেরও কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করি। এই যে আমার কাছে অনেকগুলো অ্যাসাইনমেন্ট জমা পড়েছে, এটা কিন্তু অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। এটার মধ্যে দেখতে পাই যে কে গুছায় লিখতে পারে, নিজে থেকে লিখতে পারে না, আরেকজন তো বইতে হুবহু লেখে বা কি লেখে এরকম। এই যে আমার কাছে কয়েকটা অ্যাসাইনমেন্ট জমা পড়েছে, তো ওইখানে যারা আমার কাছে আলাপ করে নাই, সরাসরি লিখে জমা দিছে, ওইখানে অনেকেরটি সঠিকভাবে হয় নাই, ভুল হয়েছে। শিখন কিভাবে হয় এক লাইনে লেখে শেষ করে দিয়েছে। এটা কি এক লাইনের লেখা? শিখন কিভাবে হয়? জি না যারা স্যার। এই একজনে লিখেছেন, আমি নাম বলবো না, যে শিখন কিভাবে হয়। শিখন হলো অভিজ্ঞতার, অনুশীলনের এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষের আচরণ, জ্ঞান
দক্ষতার তুলনামূলক স্থায়ী পরিবর্তনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই শিখন কিভাবে হয়, এটার উত্তর হলো এটা। এটা কি হয়েছে? আমি যে কথাটা বলছি যে শিখন কিভাবে হয়, একজন লেখছেন শিখন হলো অভিজ্ঞতার অনুশীলন এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষের আচরণ, জ্ঞান, দক্ষতার তুলনামূলক স্থায়ী পরিবর্তনের একটি ধারাবাহিক প্রক্রিয়া। শিখন কিভাবে হয়, এটার উত্তর কি এটা হইলো? ছোট কেউ আকারে একজন হয়েছে। বলেন। হ্যাঁ, এটা তো হয় নাই। এই যে এখানে আমরা এইটা দিয়ে যাচাই করলাম, এই অ্যাসাইনমেন্টের মধ্যে যাচাই করলাম যে উনি যে লিখছে আমি ওনাকে শিখাতে পারিনি, আমি ব্যর্থতা, আমার ব্যর্থতা। শিখন কিভাবে হয়, প্রথম আমরা বলছিলাম যে শিখন বিভিন্ন ভাবে হয়, খেলতে গিয়ে, পড়তে গিয়ে, হাঁটতে গিয়ে, ক্লাসে পড়াশোনায় সমস্যায় পড়ে, বিপদে পড়ে, অনেক রকম ভাবে হয়। কিন্তু সার্বিকভাবে শিখন হয় কয়ভাবে? দৃষ্টি নির্ভর, তারপরে চারভাবে। কি? চার ভাবে। কি কি সুমি বলেন তো দেখি, চারটা কি কি? দৃষ্টি নির্ভর, তারপরটা কি? দৃষ্টি নির্ভর, স্পর্শ শ্রবণ, নির্ভর, শ্রবণ নির্ভর, নির্ভর, তারপরে শ্রবণ নির্ভর, স্পর্শ নির্ভর, নির্ভর, স্পর্শ নির্ভর, তারপরে পঠন এই চারটা। পঠন ধন্যবাদ। লিখন। শ্রবণ হ্যাঁ, নির্ভর। পঠন লিখন, ধন্যবাদ, শ্রবণ ধন্যবাদ স্যারকে। এই চারটা হয়, তাই উনি যে এক লাইনে এটা লেখলো শিখন হয় এভাবে, এটা কি প্রশ্নের উত্তর নাম্বার পেয়ে দিবেন ইউনিভার্সিটি? দিবে না। জি না স্যার। সুতরাং সুতরাং এই যে এই জন্য এটা একটা যাচাই। আমি ক্লাসে পড়াইলাম, পরে নোট দিলাম, এই যে হুবহুব কপি আমি দিয়েছি নোট, ওই নোট দেখেন নাই, যিনি লিখছেন বা ভালো করে পরামর্শ বা ছাত্র পরামর্শ নেন নাই, সেই জন্য এখানে ওনার শিখনটা হয় নাই, এটার জন্য ব্যর্থ আমি। এই জন্য পরামর্শ করে নিতে হবে, তাই না? এই শিখন যাচাইটা, এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া, এটা একটা শিখন যাচাইয়ের বিষয়। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। যিনি যিনি এটা লিখেছেন উনি জানেন। আমি যদি উনি উপস্থিত আছেন মনে হয়, আমার সাথে আবার কথা বলবেন, আমি না বলবো না, পরে বলবো, ঠিক আছে? তাহলে আমরা শিখন যাচাইটা কিভাবে কি এবং কি কি বিবেচনা করতে হয় এগুলো আমরা দেখলাম। তারপরে আসি আমরা শিক্ষাক্ষেত্রে শিখন যাচাইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এই আসমা বলেন, এবার পরেন দিকে এটা। জি স্যার। শিক্ষাক্ষেত্রে শিখন যাচাইয়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। ১. শিক্ষার্থীর সামর্থ্য ও দক্ষতা নির্ণয়। ২. শিক্ষার্থীর মানসিক শক্তির পরিমাপ ও শিক্ষা সম্পর্কে নির্দেশনা। ৩. শিক্ষাক্রম ও পাঠ্যসূচির উপযোগিতা, দুর্বলতা যাচাই, সে অনুযায়ী বিকল্পনা প্রণয়ন। ৪. শিক্ষার্থীর প্রবণতা, আগ্রহ, চিন্তাধারা, অভ্যাস ইত্যাদি অবহিত হওয়া। ৫. শিখন যাচাই মূল্যায়ন প্রক্রিয়াকে সহায়তা করে। ধন্যবাদ। জি স্যার। এখানে যে কথাগুলো বলছে আমরা সহজেই ধরতে পারি, বিষয়গুলো স্পষ্ট, তবে আমাকে এগুলো ভালো করে চিন্তা করতে হবে। প্রথমটা বলছে যে শিক্ষার্থীর সামর্থ্য, দক্ষতা নির্ণয়। কিসের সামর্থ্য? শিখনের সামর্থ্য, জ্ঞান, দক্ষতা, তাই না? এগুলো তার কতটুকু হয়েছে, এটা তার সামর্থ্য আছে কিনা, আমরা শিখন যাচাইয়ের মধ্যে এটা বুঝতে পারি। যদি তার এই সামর্থ্য, দক্ষতা না হয়, দুইটা দিক আছে, একটা হলো যে তার দুর্বলতা, আরেকটা দিক হলো তাহলে শিক্ষাক্রমের কঠিনতা বা জটিলতা। এই দুইটাই বিবেচনা করে দেখতে হবে কোনটা, এটা মূল্যায়নের মাধ্যমে আমরা নির্ণয় করতে পারবো। এই জন্য শিক্ষাক্ষেত্রে এই শিখন যাচাইয়ের গুরুত্বটা অপরিসীম। তারপর হলো শিক্ষার্থীর মানসিক শক্তির পরিমাপ ও শিক্ষা সম্পর্কে নির্দেশনা। মানে শিক্ষার্থীদের জন্য যে পাঠ্যটা, শিক্ষাক্রমটা আমরা পড়াইলাম, শিখাইলাম, তার মানসিক শক্তি কতটুকু হয়েছে সে সম্পর্কে আমরা নির্দেশনা দিতে পারি। বয়স অনুপাতে যে বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো সে কতটুকু অর্জন করতে পেরেছে।
মানসিকভাবে যদি অর্জন করতে না পারে তাহলে দুইটা দিকই দেখতে হবে, তার দিক দেখতে হবে, আবার শিক্ষাক্রমের দিক দেখতে হবে। তাহলে ক্লাসের মধ্যে একজনকে নয়, তার সাথে আরো 5 জনকে তুলনা করতে হবে, করে দেখতে হবে যে কতটুকু অর্জিত হলো বা কেন হলো না, না হলে কি নির্দেশনা, হলে আর কি নির্দেশনা, এই কথাটাই বলা হয়েছে। শিক্ষা সম্পর্কে নির্দেশনা দেওয়া যায় শিক্ষণ যাচাইয়ের মাধ্যমে। তারপর হচ্ছে শিক্ষাক্রম পাঠ্যসূচির উপযোগিতা, দুর্বলতা যাচাই, সে অনুযায়ী বিকল্প ব্যবস্থা প্রণয়ন করতে হবে। যদি কোনো দুর্বলতা থাকে শিক্ষাক্রম ও পাঠ্যসূচির মধ্যে, তাহলে সেই দুর্বলতা মূল্যায়নের মাধ্যমে কি দুর্বলতা আছে সেটা বের করে তার বিকল্প ব্যবস্থা প্রণয়ন করতে হবে। যেমন শুধু একদিকে, যেমন এটা একটা উদাহরণ দিলে ভালো হয়। শিক্ষাক্রম পাঠ্যসূচির উপযোগিতা, দুর্বলতা যাচাই। জি স্যার, মানে আমরা যে কি দেশের, শুনেন, এই যে আপনি একটা শুরু থাকতে পড়ছেন, হাট্টিমা টিম টিম তারা মাঠে বারে ডিম পড়ছেন? জি স্যার, জি হ্যাঁ, স্যার। জি জি এটা স্যার, পড়ে কি পাইছেন? এটা পড়ে কি পাইছেন? বাচ্চাদেরকে পড়াচ্ছি। এটা পড়ে কিছু পাইছেন? কি এই পর্যন্ত পাইছো কিছু খালি পাইছেন কিনা? এরকম মজা? যেহেতু বুঝতে প্রোভাইড করবে। পারছি স্যার। এটা পড়ে কিছু পাইছেন কিনা বাস্তবের সাথে? না না স্যার, কিছুই না স্যার, সম্পূর্ণ এটা এটাই, কাল্পনিক একটা জিনিস। এটাই যে এটা দিছি দিয়া এটা দেওয়া হয়েছে, হয়তো কোনো একটা চক্রের বা কোনো একজনের ইয়াতে পড়ে এটা দেওয়া হয়েছে, দিয়া পুরা জাতির এই নড়বড়ে করে থেকে গেছে। এটা মূল্যায়নের মাধ্যমে এগুলো খুঁজে বের করতে হবে, বের করে করে সেগুলোর বিকল্প ব্যবস্থা নিতে হবে। এবারে বুঝছেন, এই শিক্ষাক্রম ও পাঠ্যসূচির মধ্যে এইসব দিকগুলো খুঁজে বের করতে হবে, এটা মূল্যায়নের মাধ্যমে আমরা করতে পারি। তারপরে শিক্ষার্থীর প্রবণতা, আগ্রহ, চিন্তা ধারা, অভ্যাস ইত্যাদি অবহিত হওয়া যায়। আমরা যে বাচ্চাদের এই বিষয়গুলো শিখালাম ক্লাসে, শেখানোর পরে এদের চিন্তাধারার কি পরিবর্তন হচ্ছে কিনা, তাদের অভ্যাসে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তাই না? ওটা আমরা শিক্ষণ যাচাইয়ের মাধ্যমে বাই করতে পারি, পরে সে অনুযায়ী আমরা অবহিত হইতে পারি, শিক্ষার্থীরাও সে ব্যাপারে নিজেদের মূল্যায়ন করতে পারে। আগ্রহ, চিন্তাধারা কি, মনে করেন যে এই আমরা কোনো একটা গল্প পড়ালাম, মানবতা গল্প, গরিব দুঃখীদের সাহায্য করা, বাচ্চারা শুনে পয়সা শিক্ষা দেখলো যে গরিবের সাহায্য করতে, সে পকেটে 1-2 টাকা থাকলে গরিবের সাহায্য করলো, এটা তার মনের মধ্যে এই চিন্তাধারা উঠছে। একটা কবিতা বা গল্প পড়ালাম, দেশের জন্য প্রাণ দিয়েছে, দেশের জন্য জান দিয়েছে, এরকম কিছু, সেটা পড়ে সেও দেশের জন্য মন প্রাণ দেওয়ার জন্য, দেশকে ভালোবাসার জন্য সেও নিজে কিছু কাজ করলো। এগুলা হিডেন মূল্য শিক্ষণ যাচাইয়ের মধ্যে আমরা এগুলা পাই। সবশেষে বলছে শিক্ষণ যাচাই মূল্যায়ন প্রক্রিয়াকে সহায়তা করে। শিক্ষণ যাচাইটা মূল্যায়ন প্রক্রিয়াকে সহায়তা করে। শিক্ষণ যাচাইয়ের মাধ্যমে যখন আমরা এই ত্রুটি বিচ্যুতি গুলো বের করতে পারি, নির্ণয় করতে পারি, তখন মূল্যায়ন কিভাবে করবে সেইভাবে আমরা হেল্প করতে পারি নির্দেশনা দিয়ে। যেহেতু শিক্ষণ যাচাইয়ের 2 দিক দেখে, গুণগত দেখে, পরিমাণগত দেখে, সেহেতু এই শিক্ষণ যাচাইয়ের মাধ্যমে আমরা মূল্যায়ন প্রক্রিয়াটার ভালো মন্দ নির্ণয় করে সেভাবে পরামর্শ দিতে পারি। তো শিক্ষণ যাচাই শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। যদি শিক্ষণ যাচাই না থাকে তাহলে শিক্ষাক্রম, তারপরে হলো শিক্ষানীতি, শিক্ষার্থী, এগুলোর কোনো সঠিক উদ্দেশ্য হাসিল হবে না। এই জন্য শিক্ষণ যাচাইটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্লাসে, আমরা পড়ালাম ক্লাসে, এই যে আমি ক্লাসে পড়ালাম শিক্ষণ যাচাই, অ্যাসাইনমেন্ট দিলাম, ক্লাসে যেগুলো পড়াইছি ইউটিউবের মধ্যে এগুলো সবগুলো আছে।
তাই না? তো আমরা যারা লিখে দিছি দ্রুত লিখে দিয়ে দিছি আর কি, একটু ঘেটে ঘুটে পড়তাম, একটু যদি ভালো করে দেখতাম তাহলে আরো ভালো হইতো। হ্যাঁ, তো অনেকেই আমরা সময়ের জন্য সময় দিতে পারি নাই, ব্যস্ততার জন্য পড়তে পারি নাই। এগুলোকে একটু চিন্তা করতে হবে, কেমন, যাতে করে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য আমি যে ক্লাসটা নিচ্ছি কিভাবে নিলে শিক্ষার্থীরা বুঝবে, ভালো করতে পারবে, সেটা আমাকে ভালো করে চিন্তা করতে হবে। আমার বিষয় নিয়ে, শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করতে হবে, তাইলে আমার পাঠদানটা ভালো হবে, মূল্যায়নও ভালো হবে। এত তাড়াহুড়া করা যাবে না, বুঝে শুনে তারপরে কাজ করতে হবে। তো আজকে শিখন যাচাই ক্লাসের যে 3টা বিষয় আলোচনা করলাম, এই 3টা বিষয় নাম কে বলতে পারবে? জি স্যার, স্যার পরিমাপ, প্রথম মূল্যায়ন। বলেন। স্যার প্রথম স্যার দিক থেকে যদি হ্যাঁ, একটু বলেন। সামারি করে দিতেন স্যার ভালো হইতো, প্রথমে ছিলাম না তো স্যার। 3টা আচ্ছা, যে পরিমাপ, প্রথমে স্যার প্রথমটা হলো মূল্যায়ন আর হচ্ছে শিখন যাচাই। আচ্ছা, ইয়েস, ধন্যবাদ। না, আমি যারা প্রথমে ছিলেন না তাদের হেল্প করার জন্যই আমি প্রশ্নটা করেছি, আপনারা শুনেন, তাই না? আমরা একজনে বলেছে, একটা সূত্র বলেছে, সূত্রটা কি বলছিলাম, একে বলেন আবার সূত্রটা। পরিমাপ প্লাস মূল্যায়ন সমান শিখন যাচাই। তাহলে অ্যাসেসমেন্ট 3টা ইজ বিষয় আলোচনা করছি। হ্যাঁ, জি স্যার। 3টা বিষয় আলোচনা করছি। প্রথম আলোচনা করছি কি? পরিমাপ। জি স্যার। জি স্যার। এরপরে মূল্যায়ন পরিমাপ, হ্যাঁ, এটা, মূল্যায়ন, শিখন যাচাই। আর হ্যাঁ, শিখন ধন্যবাদ। যাচাই। হ্যাঁ, ধন্যবাদ। এই যে আজকের সাবজেক্টটা আমরা জানি, যারা পরে আসছেন পিছনে গেলাম, শিখন যাচাই ইউনিট 4, পরিমাপ, মূল্যায়ন ও মূল্য যাচাই। এই পরিমাপ কিন্তু সামনে অঙ্ক আছে, স্ট্যাটিস্টিক্স অঙ্ক আছে, এটা আগামী 1টা বা 2টা ক্লাস পরে আমি নেব, হুম। ভয় পাওয়ার কিছু কারণে, একদম ইজি। তাহলে পরিমাপ, মূল্যায়ন, মূল্য যাচাই, 3টা জিনিসটা আলোচনা হয়েছে। মূল্য যাচাই বা শিখন যাচাই একই কথা। প্রথমটা ছিল পরিমাপ কি, পরিমাপের সংজ্ঞা, তারপরে পরিমাপের, শিক্ষাক্ষেত্রে পরিমাপের গুরুত্ব, তারপরে আলোচনা করছি মূল্যায়ন কি, ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন কাকে বলে? ইভ্যালুয়েশনের মূল্যায়ন। বৈশিষ্ট্যটা কি? হ্যাঁ, স্বরূপ বা বৈশিষ্ট্য, বইয়ের মধ্যে বা এর মধ্যে স্বরূপ আছে, স্বরূপ আর বৈশিষ্ট্য একই কথা। তারপর আলোচনা করেছি শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব। অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা দেখবো। দেখলে আমরা কেন ক্লাসে পরীক্ষা নেই বা মাসিক, ষান্মাসিক, বার্ষিক পরীক্ষা নেই, এই জন্য নেই। এরপরে কিন্তু আবার আসে, এরপরে ক্লাসে কালকে যেহেতু আসবেন যারা ক্লাসে, কালকে কিন্তু এইটার উপর আবার ক্লাস হবে। পরবর্তী ধাপ মূল্যায়ন বা পরিমাপ কি কি আছে, স্কুলে আমরা কি কি পরীক্ষা নিই, এগুলো নিয়ে আলোচনা করি। যাক, তাহলে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব। তারপরে আসছে যা শিখন যাচাই। এখানে এসে বলছিলাম যে পরিমাপ প্লাস ইভ্যালুয়েশন ইজ ইকুয়াল টু অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাসেসমেন্ট হলো পরিমাপ ও মূল্যায়নের সামষ্টিক রূপ। তারপরে আমরা শিখন যাচাইয়ের, শিক্ষাক্ষেত্রে শিখন যাচাইয়ের গুরুত্ব পরিচয় আলোচনা করছি, তাই না? এতটুকু আলোচনা করছি। যারা পরে আসছেন, আজকে ক্লাসে মনে হয় 30 জনের মতো আসছেন, যারা ক্লাসে আসছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এই জন্য যে ঈদ পরবর্তী ক্লাসটা আমরা অনেকে মনে রাখছেন, না? আমি আর প্রিন্সিপাল স্যার আলাপ করছিলাম, ক্লাস আমরা অফিস করছি আজকে, যে আজকে ক্লাসে থাকবে কিনা, অনেকেই থাকবে কিনা, বা কম হবে না বেশি হবে। আমি আশা করেছিলাম যে স্যার উপস্থিত থাকতে পারে, যেহেতু ঈদ করে আসছে এবং অনলাইনে ক্লাস। আমার কাছে কয়েকজনে ফোনও করেছে, আপনাদের মধ্যে কয়েকজন ফোন করেছে কেউ বেড়াতে যাবে, আজকে ক্লাস হবে কিনা। আমি কি, না, ক্লাস হবে। এই 3 দিন, বৃহস্পতি, শুক্র, শনি, 3 দিনই ক্লাস হবে। তখন সে 3 দিন ক্লাস করে বেড়াতে যাবে। সে ঈদের বেড়ানি নিজের বাড়ি থেকে খাইছে, বেড়াইছে, কিন্তু শ্বশুর বাড়ি বা অন্য কোথাও যায় নাই,
যাবে। আপনাদের মধ্যে আছে কয়েকজন। তো আজকের এই উপস্থিতিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা আসছেন, ধন্যবাদ। সামনে ক্লাসগুলো করবেন এবং আমরা এই 1 মাস পরে প্র্যাকটিস টিচিং সেশন ঘোষণা করব, তখন আপনারা উপস্থিত থাকবেন। আর যারা এখনো অ্যাসাইনমেন্ট দেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে, দিয়ে দিবেন। 15 তারিখ ডেট দিয়েছিলাম, এই 15 তারিখ এসে গেছে, সামনে বাকি না। আর যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় ফোনে কথা বলবেন। কালকে একজনকে আমি বলেছি, আজকেও একজনকে দিয়েছি যেভাবে লিখবেন, তাই না? এটা তো আগে আলোচনা করছি, এরপরে নির্দেশনা দিলে সহজ হয়। যারা বুঝেন নাই তারা নির্দেশনা সহযোগিতা নেবেন, আমি দেব। তো এই জন্য উপস্থিত যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আগামীকাল যারা ক্লাসে আসতে পারেন অবশ্যই আসেন, ইম্পর্টেন্ট জিনিস আলোচনা হবে। প্রত্যেকটি ক্লাসে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে পরীক্ষার খাতায় লিখতে পারবেন। আমি আজকে যে বিষয়টা আলোচনা করেছি, যারা নতুন এরা তিনটা একসাথে পার্থক্য করা তাদের জন্য কঠিন হবে। বলবে তিনটাই তো পরীক্ষা, তাহলে এর মধ্যে পার্থক্য কি? যারা ক্লাসে শুনছেন এরা লিখতে পারবেন, এরা পড়লে মনে থাকবে দ্রুত, এটা হলো লাভবান। এই জন্য ক্লাস না মিস দেওয়ার জন্য বলছি। আমরা তো রাত 9টায় ক্লাস দিয়েছি, এই জন্য যে সব কাজকর্ম ফেলে শেষ করে রাত্রেবেলা অবসরে ঘরে বসে সেটা শুনতে পারবে। এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এই জন্য যে আপনারা ক্লাসগুলো করবেন, আগামীকালও ক্লাসে আসবেন। তাই আর অনেকেই পরীক্ষার আগে আমি বারবার বলেছিলাম